বিন্দুর কপাল তো দেখি জলজল করে গো ভাবি। আমরা না জানি কত পইরা গেলাম। না হলে বিন্দুর মতো সাধারণ মেয়ে শহরের এমন সোনার হরিণ পায়। ভাগ্য বুঝেন। দ্বিতীয়জন বলে, হ্যাঁ, শুনেছি শহরের মস্ত বড় অফিসার। সে বারের কথা মনে নেই, লোকটার এক ফোনে চেয়ারম্যানের সামনে থেকে তার ছেলে বাবুকে কিভাবে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। আর ধন্য ভাবি, আজকালকার মেয়েগুলোর কপাল কেমন না। শহরের মোলায়েম ছেলে এসে যারে দেখে, সেই যেন ভাগ্যবতী। অর্ণব বারান্দায় দাঁড়িয়ে ফারুকের সঙ্গে কথা বলছে। দাঁড়ানোর ভঙ্গিটুকুও যেন ছবির মতো। সোজা, সুন্দর কথা বলার ভঙ্গি। একপাশে দাঁড়ানো বিন্দুর দুই কাজিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণর দিকে। তাদের মধ্যে চাপা গুঞ্জন, কে এই হিরো, যার আত্মবিশ্বাসী, চোখে মুখে রাজপুত্রসুলভ গাম্ভীর্য। দেখো না আপু, লোকটা সিনেমার হিরোর থেকেও সুন্দর, তাই না? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ রে, লোক দেখছিস? আমি তো প্রথমে ভেবেছি কোনো অভিনেতা বুঝি। শুধু লোক না, হ্যান্ডসাম, পেটানো ফিগার আর অ্যাটিটিউড। উফ, মাশাআল্লাহ। চৌকাঠের পাশে চেয়ার পেতে গ্রামের কিছু মাতব্বর আর অর্ণব, ফারুকী, চেয়ারম্যান মিলে এক সভায় বসেছে। বিষয় আগামীকাল রোকেয়া বেগমের জন্য দোয়া দরুদ পড়ানো হবে। অর্ণ নিজেই এই সভা ডেকেছে। সব খরচও সেই বহন করতে চায়। কিন্তু এতে আপত্তি জানায় ফারুকী। আমি থাকতে তুমি কেন? না না বাবা, তোমারে কিছু করতে হবে না। আমি গরিব মানুষ হলেও মায়ের নামে দোয়া পড়ানোর সামর্থ্য আমার আছে। অর্ণব গম্ভীর শান্ত গলায় বলে, আমি কি কখনো বলেছি আপনি পারবেন না? আপনি করবেন, অবশ্যই করবেন। কিন্তু আমিও কি কিছু করতে পারি না? আমি কি আপনাদের পর? আমি দিলে প্রবলেম কি আঙ্কেল? দাদির জন্য কিছু করবার রাইট আমার নেই। তার গলা গম্ভীর দৃঢ়তা, কিন্তু তাতে ভালোবাসার এক ধরনের দাবিদারিত্ব স্পষ্ট। সাজ্জাদ রেজা এতক্ষণ চুপ ছিলেন। এবার তিনি মধ্যস্থতা করলেন। অর্ণ দিতে চাচ্ছে, দিক না ফারুকী ভাই। তারপরের বার আপনি না হয় 40টা করিয়ে নিয়েন। ফারুকীর ঠোঁটে অগোচরে কেঁপে উঠল এক ধরনের গর্ব আর শান্তি। যে ছেলের জন্য তার মেয়েকে সে একদিন হারাতে বসেছিল, আজ সেই ছেলেই তার মায়ের জন্য সব খরচ করতে চায়। তিনি বলেন, কাল তো শুক্রবার, দোয়া দরুদের আয়োজন তাহলে জুম্মার শেষে মসজিদে রাখি। কি বলেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান নড়েচড়ে বসলেন, ঘেমে উঠেছে কপাল। সেদিন বাবুকে মারাতে গিয়ে অর্ণর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস ঠুকতে চেয়েছিলেন তিনি, কিন্তু অর্ণর পরিচয় শুনে যেন হাড়হিম হয়ে গিয়েছিল তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও নিজের ছেলের জন্য কিছুই করতে পারেননি তিনি। 6টা মাস কারাভোগ করতে হয়েছে বাবুকে। কষ্ট আর অপমানের তিক্ততা গিলে বহু কষ্টে তবে ছেলেকে মুক্ত করেছেন। এখন অর্ণর ক্ষমতার ব্যাপারে তার আর কোনো সন্দেহ নেই। ভদ্রলোক আতঙ্কে আছে। ভালোই ভালো অর্ণ চলে জেগেই বাঁচে। চেয়ারম্যান আমতা আমতা করে, কণ্ঠে একরকম ভীত স্বীকৃতির সুরে বললেন, জামাই বাবা যা বলবে, সেটাই হবে। চেয়ারম্যানের এমন বাক্যে অর্ণ চোখ সরিয়ে নিল, ঠোঁটে হালকা তির্যক হাসি ফুটে উঠল। চেয়ারম্যানকে বিড়াল সেজে থাকতে দেখে ছাদিররা মুখ টিপে হাসছে। ফারুকী স্নেহের কণ্ঠটা একটু নামিয়ে বললেন, তুমি কি চাও বাবা? কি করতে হবে? অর্ণ চেয়ারে গা এলিয়ে দিল। চোখের কোণে একরকম কঠোরতা, অথচ ঠান্ডা চোখে তাকিয়ে অর্ণ বলল, জুম্মার শেষে মসজিদে মিলাদ হবে। সকাল থেকে ঘরে কোরআন শরীফ খতম চলবে। খাওয়া দাওয়ার আয়োজন করা হবে বাড়িতেই। সব কিছু যেন ঠিকঠাক হয় সেদিকে যথাযথ খেয়াল রাখবেন। বাড়ির পেছনের শান বাঁধানো পুকুরটায় বিকেলের ম্লান রোদ ছায়া ফেলেছে। পাখির ডাক, ছেলেদের হুইচই সব মিলিয়ে একটা জীবন্ত গ্রামীণ দুপুর। হাতে ভাঁজ করা সালোয়ার কামিজ আর তোয়ালে নিয়ে পুকুরঘাটে এলো বিন্দু। চোখে স্পষ্ট ক্লান্তি আর একরাশ অবসাদ। মহিলাদের পোশাক পাল্টানোর জন্য বাঁধানো একপাশে কালো পলিথিনের দেয়াল তুলে ঘেরা হয়েছে ছোট্ট একটা ঘর। বিন্দু সেদিকে এগোতেই থেমে গেল হঠাৎ, কারণ চোখে পড়ল ওর চাচাতো ভাই মারিদ আর অভি পুকুরে গোসল করছে। পিছন ফিরে যেতে পা বাড়াতেই হঠাৎ কানে এলো শীতল, গম্ভীর কণ্ঠস্বর, বাড়ির ভেতরে কলপারে যা। বিন্দু হাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল অর্ণকে। পুকুরঘাটের সিঁড়ির ঠিক শেষ ধাপে দাঁড়িয়ে আছে সে। গায়ে ঢিলেঢালা মেরুন রঙের টি শার্ট, কালো ট্রাউজারের পকেট 2 হাত গুজে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। চোখ দুটো ঘন, চাপা, নরম কিছু যেন সেখানে লুকিয়ে আছে। আবার এক ধরনের দাবিও, অদৃশ্য মালিকানার ঘোষণা যেন। বিন্দু কিছু বলল না। নিঃশব্দে পাশ কাটিয়ে সরে যেতে চাইলেই হঠাৎ পা হড়কে পাথরের ওপর গিয়ে লাগল। ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে যাবার মুহূর্তেই অর্ণর কণ্ঠ গর্জে উঠল, সাবধানে, চড়ুই।
কথা শেষ করার আগেই সজোরে পা ফেলে ছুটে এলো অর্ণব। মুহূর্তেই তার দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল বিন্দুকে। চোখে মুখে উদ্বিগ্নতা স্পষ্ট। কপালে টান পড়েছে। তুই ঠিক আছিস? অর্ণর কণ্ঠে গাম্ভীর্য মেশানো উদ্বেগ। বিন্দু ভাঙা স্বরে বলল, আমি আমি ঠিক আছি। অর্ণ নিচু হয়ে তার পায়ে হাত দিতে গেলে বিন্দু চমকে উঠে পা সরিয়ে নিল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আশেপাশে পুকুরে থাকা কয়েকজন ছেলে ইতোমধ্যে তাকিয়ে পড়েছে। পরিস্থিতি বুঝে বিন্দুর কিছু বলার আগেই অর্ণ একটুও দ্বিধা না করে ওকে এক ঝটকায় কোলে তুলে নিল। আকস্মিক এমন কাণ্ডে চমকে উঠল মেয়েটি। কি করছেন? না, নামিয়ে দিন প্লিজ। লজ্জা আর অস্বস্তিতে কেঁপে উঠল বিন্দুর গলা। হাতের বাঁধন আলগা করার চেষ্টাতেই অর্ণ কঠোর গলায় বলল, শাট আপ, চিংড়ি মাছের মতো করো না। পা কেটে গেছে সম্ভবত। বিন্দুর মুখ লাল, চোখ কুয়াশার মতো আবছা, তবুও তীক্ষ্ণ অনুভব করছে অর্ণর বুকের ধুকধুকে স্পন্দন। এত মানুষের সামনে, এতটা কাছাকাছি কখনোই হয়নি সে। এই মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন দূরে সরে গেছে। শুধু তার আর অর্ণর নিঃশ্বাস মিশে যাচ্ছে এক ভেতরকার নীরবতায়। অর্ণ বিন্দুকে নিয়ে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ল। সবার দৃষ্টির মাঝে ডানে ঘুরে হাঁটা দিল বাইরের দিককার কলপারে। যারা অর্ণকে না চিনে তারা বাঁকা চোখে তাকিয়ে রইল। বিন্দু ঠোঁট কামড়ে রেখেছে, অর্ণর বুকের সঙ্গে গালে ঘষা লেগে যাচ্ছে। পা কাঁপছে ওর, কিন্তু শরীর কাঁপছে অন্য কারণে। কলপারে পৌঁছে অর্ণব তাকে নিচু বেঞ্চে বসিয়ে দিল। তারপর নিজের পকেট থেকে রুমাল বের করে জল ভিজিয়ে হাঁটু অবধি চেপে বসে পড়ল। বিন্দু নিজেকে গুটিয়ে নিতে চেয়ে মৃদু গলায় বলে, আমি আমি পারবো। আপনি যান। অর্ণব পা চেক করতে করতে গম্ভীরভাবে বলল, চুপচাপ বসে থাক। কথা না বললেই ভালো করিস তুই। অর্ণব মেয়েটির পাটা উঁচু করে ধরে খুঁটিয়ে দেখল কাটা জায়গাটা। সত্যিই একটু কেটে রক্ত বের হয়েছে। হাঁটতে আসিস কেন, যখন ঠিকমতো দেখে শুনেই না চলতে পারিস? অর্ণব গলা নিচু রাখলেও ঠোঁটের কোণে বিরক্তি। তারপর সজোরে ডেকে উঠল, রুহানি, ফার্স্ট এড কিট আনো তো তাড়াতাড়ি। বিন্দু মুখ নামিয়ে বসে আছে। তার সমস্ত অনুভূতি গুলিয়ে যাচ্ছে। অস্বস্তি, লজ্জা, কৃতজ্ঞতা, অস্থিরতা, সব মিলেমিশে যেন এক অচেনা ঘূর্ণি। রুহি মিনিট গড়ানোর আগে হাজির হলো। অর্ণ নরম হাতে ওর পায়ের কাটা জায়গাটায় ওষুধ লাগাচ্ছে। সে আলতো করে তুলো ছুঁয়ে বলল, ব্যথা পাচ্ছিস? বিন্দু মাথা নাড়ল না, শুধু চোখ বন্ধ করল, যেন সেই ছোঁয়ার গভীরতা বুঝে নিতে চাইছে সে। মেহেদী আর বৃষ্টি গ্রামে এসেছে রোকেয়া বেগমের মৃত্যুর পরের দিন। গতকাল রাতে তারা রোকেয়া বেগমের মৃত্যুর খবর পেয়েছে। ঘরে ঢুকেই জনেই স্তব্ধ হয়ে যায়। বৃষ্টি ছুটে গিয়ে বিন্দুকে জড়িয়ে ধরে। বিন্দু কিছুই বলে না। তার গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে নিঃশব্দে। মেহেদী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিন্দুর দিকে। তার চোখ খসে পড়ছে উদ্বেগে। এই 2 দিনেই বিন্দু যেন শুকিয়ে খটখটে হয়ে গেছে। ডাগর ডাগর চোখ দুটো গর্তে পড়ে গেছে যেন। ডান পায়ে সরু একটা ব্যান্ডেজ দেখে মেহেদী যেন ছুটে এসে বসে পড়ে বিন্দুর পাশে। কি হয়েছে তোর পায়ে? চোট পেলি কি করে? বিন্দু ভাঙা কণ্ঠে এক চিলটি হেসে বলে, দুপুরে পড়ে গিয়ে সামান্য কেটে গেছে। তেমন কিছু না। মেহেদী চোখ কুঁচকে উঠে দাঁড়ায়। সামান্য? তুই কি ভাবিস আমি তোর চেহারা দেখে কিছু বুঝি না? এই রকম শুকিয়ে কাঠ হয়ে আছিস কেন? ঠিকমতো খাচ্ছিস? খাবার, ভাত? তার গলা ভেতো করে গেলে না খাবে। বিন্দু জবাব দিল না। বৃষ্টি বিন্দুর হাত জড়িয়ে ধরে বলে, তোর চোখ দুটো দেখেই তো আমার কাঁদতে ইচ্ছে করছে রে বিন্দু। এভাবে ভেঙে পড়িস না প্লিজ। তোর এখন যা দরকার সেটা হলো নিজের যত্ন। আমরা এসেছি, কিচ্ছু ভাবিস না। মেহেদী আস্তে করে বলল, আমি সব সময় তোর পাশে আছি বিন্দু। বিন্দু কান্না গিলে বলে, শেষবারের মতো একবার দেখতে পেতাম দাদিকে। শুধু আমাকে মনি বলে ডাকতো। একবার, শুধু একবার। তাহলে বোধহয় এত আফসোস থাকতো না। বিন্দুর গলায় কান্না জমে ওঠে। বৃষ্টি তার কাঁধে মাথা রাখে। রুহি অন্য পাশ থেকে জড়িয়ে ধরে। মেহেদী নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তার স্থির দৃষ্টি বিন্দুর ফ্যাকাশে মুখে। কালকে থেকে অতিরিক্ত কান্না ও ফলে কণ্ঠস্বর বসে গেছে। বিন্দুকে কাঁদতে দেখে মেহেদীর বুকটায় যেন চিনচিনে ব্যথা অনুভব করে। 4 জন বসে থাকে ঘরের এক কোণে। শোক, বন্ধুত্ব আর নিঃশব্দ আশ্রয়ে গড়ে ওঠে এক গভীর মুহূর্ত। বাইরে হালকা বাতাস বয়ে যায়। মিলাদের আগে বাড়ির উঠানে এমন চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। ভেতরে বসে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে বিন্দু। দাদির মৃত্যুর পর থেকে ওর মুখে কথা নেই।
মুখ শুকিয়ে গেছে, চোখজোড়া যেন ভেতরে ডুবে গেছে। অর্ণ আস্তে করে পাশে বসল, কারো চোখে পড়বে না এমন দূরত্ব রেখে। ধীরে ধীরে বলল, কান্নাকাটি না করে, আজ তুই শুধু দাদির জন্য দোয়া কর। বিন্দু মুখ তোলে না, কিন্তু তার গাল বেয়ে নেমে আসা অশ্রুবিন্দু অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে এড়াল না। একটু পর মিলাদ শুরু হলো। রুহি আর বৃষ্টি বসে আছে বিন্দুর এক কোণে, পাশের সবাই কাঁদছে। চোখের কোণে জল নিয়ে বিন্দু দুহাত তুলেছে খোদার দরবারে। দোয়া দরুদের জন্য উঠোন জুড়ে গোল হয়ে বসেছে সবাই। নারী পুরুষ আলাদা সারিতে, একপাশে পর্দা টানানো, মেয়েরা ওদিকেই। ছোট ছোট টুলে বসে পড়েছে সবাই। শুভ্র পাঞ্জাবি আর পায়জামায় অর্ণ একটু দূরে, সামনে হুজুর বয়ান করছেন। বিন্দু পর্দার আড়ালেই বসে, মাথায় হালকা সাদা ওড়না। ওর সাদা চুড়িদার কামিজটা যেন মোমবাতির আলোয় আরো নিঃশব্দ লাগে। কারো মধ্যে কোনো কথা হয়নি। তবু চারপাশে থাকা শত মানুষের মাঝেও অদ্ভুতভাবে তারা যেন একে অপরের উপস্থিতি বুঝতে পারছিল। একসময় মিলাদের শেষে মোনাজাত শুরু হলো। সবাই চোখ বন্ধ করে হাত তুলেছে। বিন্দু চোখ বন্ধ করে বসেছিল, কিন্তু তার শরীর জুড়ে কাঁপুনির মতো কিছু শিহরণ। অর্ণ একবার ক্ষীণ নয়নে তাকায় ওপারের পর্দার ফাঁক বলে এক ঝলক সাদা কাপড়ের আভাস। তার ঠোঁটের কোণে এক টুকরো নরম হাসি খেলে যায়, অথচ ঠোঁট আলাদা হয় না। মোনাজাত শেষে সবাই খেজুর জামু নিয়ে ব্যস্ত। ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। ফারুকী হুজুরের সঙ্গে আলাপে ব্যস্ত। মিলাদ শেষ। উঠোনে ঘরোয়া ভোজের আয়োজন চলছে। প্লেট ভর্তি সাদা ভাত, গরুর মাংস, ডাল, সবজি, আর সাথে ফিরনি সাদা মিষ্টি। পুরো উঠোন মানুষে গমগম করছে। অর্ণ দূরে দাঁড়িয়ে সবার খোঁজ নিচ্ছে, কাউকে না খাইয়ে ছাড়বে না যেন। বিন্দু জানালার কোণে বসে বৃষ্টির রুহি তার কাজিনদের সাথে, কিন্তু নিজের অজান্তেই জানালা গলিয়ে বারবার চোখ চলে যাচ্ছে অর্ণের দিকে। লোকটা সবার খাবার দাবার তদারকি করতে ব্যস্ত। বিন্দু নিজের দৃষ্টি সরিয়ে নিল। মিলাদ শেষে ধীরে ধীরে সবাই বিদায় নিচ্ছে। উঠোন জুড়ে এখনো কোরআনের খাতিরে ছড়িয়ে থাকা সাদা চাদর, বয়স্কদের ফিসফিসে কথা, আর কিছু বিষণ্ণ মুখ। রুহি চুপচাপ পর্দার পাশে বসে আছে। সামনে হুজুরের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু তার মন পড়ে আছে পেছনের এক ফাঁকা বেঞ্চে, যেখানে বসে আছে সাদি। ওর সাথে আজকাল কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না মেয়েটি। সাদির চোখও ছুটে যায় রুহির দিকেই, কিন্তু সে কিছু বলে না। পাশ দিয়ে যখন রুহি হেঁটে যায়, তখন সাদি মাথা নিচু করে থাকে, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো কষ্ট জমে থাকে। রুহির চোখে অভিমান, কিন্তু ঠোঁটে নীরবতা। ভেতরে তখন বিন্দু নিঃশব্দে জানালার পাশে বসে আছে। সাদা কামিজে, মাথার উপর হালকা একটা ওড়না। অর্ণ গম্ভীর ধীর পায়ে এসে বসে পড়ে ওর পাশে, একদম চুপচাপ। সবাই চলে গেছে প্রায়। এখন খেতে আয় তুই, পায়ের ব্যথা আছে, একা হেঁটে আসতে পারবি। বিন্দু মাথা নিচু করেই বলে, আমার খাবারটা কি ঘরে দেয়া যায়? অর্ণ তাকায়, দৃষ্টি শান্ত অথচ তীক্ষ্ণ। গম্ভীর কণ্ঠটা হালকা নরম করে ফেলে, না খাওয়ার মতলব আছিস? নাওয়া খাওয়া বন্ধ, চোখের নিচে কালি। তুই এই দাদিকে ভালোবাসিস বুঝি? নিজেকে এভাবে শেষ করে দিলে উনি খুশি হবেন। বিন্দু এবার ধীরে মুখ তুলে বলে, দাদি আমাকে একা করে কেন গেল বলুন তো? সে ছাড়া কেউ নেই যে আমার। অর্ণ এবার মুখ ফিরিয়ে বিন্দুর চোখে চোখ রাখে। শীতল গলার বলে, আমি আছি, আমার পর তোর জন্য পৃথিবীর আর কাউকে প্রয়োজন পড়বে না। অর্ণর শীতল স্বরের ভাঁজে কি ছিল অজানা মেয়েটির। বিন্দুর চোখ দুটো কাঁপে। সে আবার নিচু করে ফেলে মাথা। অর্ণ নিজের পকেট হাতড়ে একটা ছোট্ট কাপড়ের মোড়ানো কিছু বের করে গম্ভীর গলায় শুধাল, দাদির তসবিটা খুঁজে পেয়েছিলাম, এটা তুই রাখো, খাবার পাঠিয়ে দিচ্ছি খেয়ে নে। বিন্দু নিঃশব্দে হাত বাড়িয়ে তসবিটা নেয়, চোখ তুলে তাকায় না। মুখে কোনো উত্তর নেই, যেন ইচ্ছে করেই অর্ণর সাথে কোনো কথা বাড়াতে চায় না। অর্ণ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে। তার কণ্ঠে ছিল এক ধরনের নরম গাম্ভীর্য, যেখানে যত্ন আর অদৃশ্য কোনো দৃঢ় অধিকার মিশে থাকে। তারপর শান্ত অথচ ভারী পায়ে ধীরে ধীরে চলে যায়। মিনিট পাঁচেকের মধ্যেই হাজেরা বেগম খাবার নিয়ে এলো বিন্দুর ঘরে। পেছনে পেছনে এলো রুহি, বৃষ্টি আর মণি মুক্তা। ওদের 5 জনকে ঘরে খাবার দিল। ঘরভর্তি মানুষের ভিড় এখন একটু একটু করে পাতলা হচ্ছে। মিলাদ শেষে অনেকেই দোয়া করে বিদায় নিয়েছে। কিন্তু একটা বিষাদময় স্তব্ধতা যেন এখনো বাতাসে ঝুলে আছে। প্রকৃতির চিরন্তন নিয়মে দিন গড়িয়ে আসে রাত। সূর্য অস্তমিত হতেই চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা শহরে থাকলে টের পাওয়া যায় না।
বাইরে রুহি বসে আছে কাঠের একটা বেঞ্চে। সামনের দিগন্ত জুড়ে গাঢ় নীলাভ অন্ধকারের প্রলেপ। মাঝে মাঝে মৃদু হাওয়া তার চুলে খেলছে, পাতায় পাতায় এক অচেনা শব্দ তুলে। গ্রামের রাত যেন এক রূপকথার শান্ত কাহিনী। পাহাড় জঙ্গলের কোলে শুয়ে থাকা চুপচাপ ধরনী, চাঁদের আলোয় ধোয়া খোলা মাঠ। দূরে কে যেন হেঁকে উঠল কোনো রাখালের কণ্ঠ, অথবা একাকী পথিকের সুমধুর স্মৃতি। রাতের পাখিদের ক্ষীণ ডাক, ঝিঝি পোকার একটানা শব্দ আর হাওয়ার চিরিচিরি পরশ যেন ঘুম পাড়ানি গান হয়ে ছুঁয়ে যায় আত্মা। আর শহরের রাত একদম ভিন্ন এক চরিত্র। আলোয় আলোকিত রাস্তাঘাট, বিরামহীন গাড়ির হর্ন, বিলবোর্ডে ঝলমলে বিজ্ঞাপন, সবকিছুতেই কোলাহল, সবকিছুতেই ক্লান্তি। এখানে রাত নামে ঠিকই, কিন্তু বিশ্রাম নামে না। ছাদের চিলিকোঠা থেকেও আকাশ দেখা যায় না স্পষ্ট করে। একফালি চাঁদ টিকে থাকে কংক্রিটের দেয়ালের আড়ালে। হাওয়া যেন এখানে ক্লান্ত ইচ্ছেমতো খেলা করে না, বরং যান্ত্রিক। রুহি আজ এই নিস্তব্ধ গ্রামের রাতেই ডুবে আছে। শহরের বাসিন্দা হলেও এই বৈরী হাওয়া, এই চিরিচিরি নিঃশব্দতা তার ভেতর অদ্ভুত এক শান্তি নামিয়ে আনছে। যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষণ, যেখানে প্রতিটা নিঃশ্বাসে জেগে ওঠে জীবনের গভীরতম উপলব্ধি। রুহি নিঃশব্দে বসে আছে কাঠের বেঞ্চে। গা ছমছমে একটা হাওয়া বইছে। চারপাশে ঝাপসা অন্ধকার, দূরের তালগাছগুলো শুধু ছায়ার মতো দুলছে। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবে, টিল্ডা, গ্রামের রাত, কি নিঃশব্দ, কি শান্ত। চাঁদের আলো যেন মাটিতে ঝরে পড়া দুধের রেখা। শহরে তো এমন চাঁদ কখনো দেখা যায় না। ওখানে রাত মানেই শব্দ, আলো, ক্লান্তি। এখানে রাত মানেই প্রকৃতি ঘুমিয়ে পড়েছে। আর আমি তার বুকের ওপর বসে নিঃশ্বাস নিচ্ছি। একটা ঝিঝি পোকা কানে গান ধরেছে। হাওয়াটা তার চুলে আলতো খেলা করে। হঠাৎ কারো বাড়ির রান্নাঘর থেকে ঘুটে পোড়া গন্ধ আসে। রুহির হৃদয় যেন বলে, কিল, এটুকু নীরবতাই তো আমি খুঁজতাম। শহরের ব্যস্ততায় রাতও যেন কখনো ঘুমায় না। নীরবতা সেখানে শব্দের মতো কেটে ফেলে বুক। আর এখানে, এই গ্রামের রাতে, নীরবতা একটা কোমল কম্বল হয়ে জড়িয়ে ধরে। আকাশটা কত কাছাকাছি লাগে। তারাগুলো যেন আমার চোখের মধ্যেই জ্বলছে। রুহির চোখের কোণে এক বিন্দু সুখ চিকচিক করে। সে জানে না কেন, এত বছরের শহরের রাতের অভ্যাস পেছনে ফেলে আজ এই গ্রামীণ রাত তার হৃদয়ে এতটা আলো ছড়াচ্ছে। হয়তো এখানেই সে নিজের হারিয়ে যাওয়া অংশটুকু খুঁজে পেয়েছে। একা একা বসে আছিস যে, গ্রামে যে ভূতপ্রেত থাকে জানিস। আকস্মিক পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল রুহি। মেয়েটি এতটাই ধ্যানমগ্ন ছিল যে কেউ এসে পাশে বসেছে বুঝতেই পারেনি। সাদি কপাল গুটিয়ে চোখ কুঁচকে বলল, হোয়াট, শো ইওর প্রবলেম। আমাকে দেখেই এমন মুখটা বাঁকা করলি কেন? পুরো ইঁদুরে কামড়ে খেয়েছে এমন লাগছে। রুহি থতমত খেয়ে তাকালো, তারপর চোখ কুঁচকে বলল, আপনি আবার কখন এলেন? ভূত নাকি মানুষ আপনি, বোঝা যাচ্ছে না আজকাল। সাদি ভ্রু নাচিয়ে হেসে বলল, তোর ধ্যান চপ দেখে আমি ভাবলাম, তুই বোধহয় গ্রামে এসে সাধ্যি হয়ে গেছিস। ভাবলাম, পাশে বসলে আশীর্বাদ পামু। রুহি ঠোঁট চেপে হাসে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলে, আপনার এই বাজে কথাগুলো একদিন ঠিকই আপনার গলার ফাঁস হবে, আমি বলছি। সাদি কিছুটা রুহির কাছে এগিয়ে ফিসফিসিয়ে বলল, তা হোক, তোর গলায় বাধা পড়তে রাজি আছি। ভেঞ্চি কাটল মেয়েটি, মুখ বাঁকিয়ে বলল, কিন্তু আমি রাজি নই। সাদি মাথা নেড়ে হাসে, তারপর একটু থেমে ফের বলে, আজকে তুই অনেক সুন্দর লাগছিস। এই গ্রামের আলোটা কি তোর চেহারায় পড়ে ঝিলিক দেয় নাকি তুই নিজেই আলো ছড়াচ্ছিস? সাদির এমন কথা শুনে রুহি লজ্জা সামলাতে না পেরে মুখ ঘুরিয়ে নিল। সাদি আরেকটু ঝুঁকে কানে কানে বলল, এই লাজুক মুখটা খুব মিস করতাম রে আমি। হাঁপানি রোগী, উদ্ধৃতি চিহ্ন। রুহি মুখে কিছু না বললেও গালটা টকটকে লাল হয়ে গেল। মেয়েটা লজ্জা পেল বোধহয়। সাদি ঠোঁট কামড়ে হাসল, যাক মেয়েটি স্বাভাবিক হয়েছে তবে। এই যে কতদিন ধরে ঠিকমতো কথা বলছে না, চোখ তুলে তাকাচ্ছে না, এতে ভীষণ কষ্ট পাচ্ছিল সাদি। একটু দূরে সরে সাদি বলে উঠল, আচ্ছা, বল তো, এই চাঁদের আলোতে তুই বেশি সুন্দর লাগিস, নাকি যখন রাগ করে গাল ফুলিয়ে রাখিস তখন? রুহির লাজ লজ্জা ধপ করে পালিয়ে যায়। এটা কোনো কথা হলো? সেই নাকের পাটা ফুলে সাদির একটা কাঁধে চিমটি কাটল। আপনি ফ্লাটিং খুব ভালোই পারেন। সেটা জানি আমি, আপাতত নতুন করে দেখার মুড নাই। এখন বিরক্ত না করে এখান থেকে জানতো, অন্য কোথাও গিয়ে ট্রাই করুন, নয়তো আপনার সেই পিচ্ছি তার কাছে যান। আমাকে না খুঁচিয়ে উঠুন তো।
সাদি নড়ল না, গা গুজে বসে রইল পাশে। কাঁধ উঁচু করে বলল, তোর মতো ধানি গম্ভীরী কাউকে একটু না খোঁচালে আমি বাঁচি কিভাবে বল। রুহি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, মুখে বিরক্তির ছায়া কিন্তু চোখের কোণে চাপা হাসি। সাদি পাশে বসে পা ঝুলিয়ে বলল, গ্রামের বাতাস খেয়ে মনে হয় তোকে একটু একটু করে মানুষ বানানো যাচ্ছে। আগে তুই ছিলি হাঁটুর ব্যথার মতো, যত দিন যায় তত জ্বালা বাড়ে। এখন দেখতেছি হালকা ব্যথা ঔষধেও কমে। রুহি এবার বিরক্ত হয়ে চুপচাপ চুকে একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে সাদির দিকে ছুঁড়ে দিল। আপনি একটা ননসেন্স, অসাধু লোক। একদম। সাদি সেটা ক্যাচ করে ধরে হেসে বলল, খুব, কিন্তু এই ননসেন্স টাকেই তো দিনের পর দিন তোকে সহ্য করতে হবে, বুঝলি। রুহি তাকিয়ে রইল সাদির দিকে। মুখে কিছু বলল না, শুধু হালকা একটা ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকল। সে জানে না কেন, সাদির এই দুষ্টু মিষ্টি কথা, এই ভাবলেশীন মনের ভেতরের গভীরতা, ওর বুকের ভেতরে যেন কিছু একটা নাড়ায়। অজান্তেই রাতে খাবার টেবিলে টকটকে আলোয় আলোকিত। টেবিল ভর্তি বাহারি খাবার সাজানো, হৃদয়ে সুখ থাকলেও অতিথিদের আপ্যায়নে ত্রুটি রাখলেন না ফারুকী দম্পতি। কিন্তু তার মাঝেও একটা ছায়া যেন পড়ে আছে, বিন্দু নেই। অর্ণ চেয়ার টেনে বসতে বসতে চুপচাপ চারপাশে চোখ বুলিয়ে হঠাৎ ঠান্ডা গম্ভীর গলায় বলে ওঠে, আপনার মেয়ে কোথায়, মিসেস শেখ? খেয়েছে সে? মীরা গলায় কাঁপুন নিয়ে চমকে তাকায়। অর্ণ যে সবার সামনেই বিন্দুকে নিয়ে এমন একথা বলবে ভাবনার বাইরে ছিল। হাজেরা বেগম মীরার দিকে তাকিয়ে বলে, ও মানে, একটু গা গরম, তাই শুয়ে আছে, খেতে চাইল না। ফারুকীও বিন্দু অনুপস্থিত খেয়াল করে বলেন, সে কি, আবার জ্বর টর আসবে নাকি মেয়েটার? ডাকো তো ওকে। হাজেরা বেগম সবার পাতে খাবার তুলে দিতে দিতে বলেন, গাটা কেমন গরম, মনে হয় জ্বরই আসবে। খেতে চাইছে না, এখানে আসতে হবে না, আমি একটু খাবার নিয়ে যাচ্ছি ওর কাছে। অর্ণ শুনল, গম্ভীর স্বরে বলল, আপনারা খেতে শুরু করুন, আমি যাচ্ছি। মীরা একটু থেমে যান, চমকে ওঠে মেহেদি। আমি যাচ্ছি, কিন্তু অর্ণি কেন? বাকিরা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। অর্ণ চেয়ার ছেড়ে নিজ হাতে নিজের পাতে গরুর মাংস আর সবজি তুলে নিয়ে উঠে পড়ে। হাজেরা বেগম অর্ণর পাতে চিংড়ি ভুনা দিতে গেলে অর্ণ কাঁধ নাড়ে, গম্ভীর ক্ষীণ স্বরে বলে, চিংড়ি দেবেন না, আপনার মেয়ের চিংড়িতে অ্যালার্জি আছে। এই একটা কথাই যেন এক মুহূর্তে পুরো ঘরটা চুপসে যায়। বিশেষ করে মেহেদি আর মীরা অসন্তুষ্ট হয়ে রয়েছে। মেহেদির বুকটা যেন ভারী হয়ে উঠেছে। অর্ণ থেমে না থেকে নিজের হালকা কাঁধে বিন্দুর খাবার ভর্তি ট্রেটা তুলে নিয়ে যায় ভিতরের দিকে। ঘরের ভেতর মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে। বিছানায় নিঃশব্দে শুয়ে আছে বিন্দু। চোখ হাত খোলা, মুখটা ক্লান্ত লালচে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দরজার হালকা কড়চড় শব্দে অর্ণ ঢুকলো ঘরে। কিছুক্ষণ চুপ থেকে নরম স্বরে বলল, চোখ খোলো চড়ুই, তোমার জন্য খাবার এনেছি, উঠে খেয়ে নাও। অর্ণর শীতল স্বরে বিন্দু চোখ মেলে তাকায়। চোখের সামনে খাবার হাতে অর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি দুলুদুলু শরীরে উঠে বসল। অর্ণকে খাবার নিয়ে আসতে দেখে অবাক হলো, কম্পিত গলায় মিনমিন করে বলল, খেয়ে খেতে ইচ্ছা করছে না। অর্ণর খাবার রেখে গম্ভীর গলায় সুথাল, ইচ্ছা করার সময় নেই এখন। জ্বরের আগে কিছু না খেলে খালি পেটে অবস্থা আরো খারাপ হবে। বিন্দু আন্ত মাথায় বিছানার দিকে মুখ ফেরায়। অর্ণ একটু বিরক্ত হয়, অথচ মুখবিবর ঠান্ডা, সোজা সুরে বলে, তুমি না খাও, কিন্তু আমি দাঁড়িয়ে থাকব যতক্ষণ না খাবে। বিন্দুর মাথাটা ভারী হয়ে এসেছে, চোখের পাতা কেবলই জড়িয়ে আসছে। তার নিঃশ্বাসে ক্লান্তির ছায়া, কণ্ঠে নিভু নিভু অনুরোধ, আচ্ছা, আপনি প্লেটটা রেখে যান না, আমি নিজেই খেয়ে নেব। একটু পর শব্দগুলো যেন হাওয়ায় মিলিয়ে যায়। অর্ণ চুপচাপ তাকিয়ে থাকে বিন্দুর মুখের দিকে। নিস্তেজ চোখ, ফ্যাকাশে ঠোঁট, কপালে বিন্দু বিন্দু ঘাম। বিন্দু চোখ বন্ধ করে আবারও শুয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই অর্ণ নিঃশব্দে সামনে এগিয়ে এলো। চামচে ভাতের সঙ্গে নরম মাংস আর ভাজি তুলে তার মুখের সামনে আনল। অপ্রত্যাশিত এমন আচরণে বিন্দু চোখ খুলে চমকে তাকালো, যেন সে এতটা আশা করেনি। অর্ণ চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, চোখ বড় বড় করে গরুর মতো তাকিয়ে আছিস কেন? হা কর, আমি যখন খাওয়াতে এসেছি তখন খেতেই হবে। চোখে মুখে দৃঢ়তা, অথচ কণ্ঠে লুকোনো একরকম কোমলতা ছিল। বিন্দুর বুকের মধ্যে কেমন যেন ধক করে উঠল। আমতা আমতা করে নরম গলায় মিনমিন বলে বিন্দু, আমি নিজে খেতে
পারবো। অর্ণ চাহনি তীক্ষ্ণ কঠিন গলায় বলল। হা কর। বিন্দু অর্ণর ধমকে চুপসে গেল, কিছু না বলে মুখ খুলে নেয়। 1 চামচ, 2 চামচ, অর্ণ ধীরে ধীরে খাইয়ে দিতে লাগল। হাজেরা বেগম দরজার কাছে এসে অপ্রস্তুত হলেন, মেয়েকে জামাই খাইয়ে দিচ্ছে এখানে এসে ভদ্রমহিলা লজ্জায় পড়ে গেল। হাজেরা বেগম গলা খাকর বলে, আসবো বাবা। আকস্মিক চাচির কণ্ঠ শুনেই বিন্দু বিষম খায়। খুব খুব করে কেসে উঠে, লজ্জায় পড়ে কুকড়ে যায় বেচারি। অর্ণর ভয়ে জর্জর হয়ে বসে থাকে। অর্ণব হৃদয় কুঞ্চিত করে তাকিয়ে পানির গ্লাস বিন্দুর হাতে ধরিয়ে দিতে দিতেই বলল, আসুন। হাজেরা বেগম ঘরে ঢুকে বলেন, তুমি তো খেলে না বাবা, তোমার খাবারটা নিয়ে এসেছি, তুমিও একসাথেই খেয়ে নিও। অর্ণ চোখ তুলে তাকায় না, বিন্দুর মুখে ভাত তুলে দিতে দিতে শুধু বলে, ধন্যবাদ আন্টি, ওটা শেষ হলে খাবো। আপনি যান। হাজেরা বেগম কিছু না বলে চলে যান। অল্প কটা খেয়ে খাবে না বলে বেঁকে বসে বিন্দু। জোর করে না অর্ণ বিন্দুর খাওয়া শেষে অর্ণ ওর পানি এগিয়ে দেয়। বিন্দু আবার ফ্যাকাশে হয়ে হেলান দেয়। কাঁপুনি শুরু হয়েছে শরীরে। বিন্দু চোখ বন্ধ করে শুয়ে রইল কিছুক্ষণ, তারপর ডুলুডুলু শরীরে উঠে দাঁড়াতেই পড়ে যেতে নিল। শক্ত মাটিতে পড়ার আগেই শক্তপোক্ত হাতে আটকে পড়ে মেয়েটি। নিভু নিভু চোখে তাকায় বিন্দু। অর্ণ দাঁতে দাঁত চেপে করা গলায় ধমকের সাথে বলল, চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছো কেন? কি চাই? একবার বললেই তো হয়। দেখছো না আমাকে? বিন্দু দুর্বল হাতে নিজেকে ছাড়াতে চেয়ে মিনমিনে গলায় বলে, বা বাইরে যাবো একটু। বাকি শেষ করার আগেই অর্ণর শক্ত দুহাতের আঁচলায় হঠাৎ করেই শূন্যে উঠে গেল বিন্দুর ছোট্ট নাজুক দেখানা। এমন হঠাৎ উত্তোলনে চমকে উঠে ভড়কে যায় মেয়েটি। শরীরের ভার সামলাতে না পেরে হোঁচট খাওয়ার উপক্রম হয়। অপ্রস্তুত অবস্থায় নিজেকে সামলে নিতে গিয়ে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে অর্ণর গলা। মুখটা তার কাছাকাছি এসে পড়ে। বিন্দুর ভয়ে রাগে মেশানো রিনিনে কণ্ঠে চেঁচিয়ে ওঠে, শাট আপ, স্টুপিড। এভাবে চিৎকার দিয়ে কি বোঝাতে চাচ্ছ তুমি? অর্ণর ধমকে ভীত হয়ে পড়ে বিন্দু। নামার জন্য ছটফট করতে করতে বলল, নামিয়ে দিন আমাকে। আমি পারবো নিজে, নয়তো কাউকে ডেকে দিন। কেঁপে কেঁপে উঠে বিন্দুর কণ্ঠ। কিন্তু অর্ণ একটাও কথা না বলে ওর অনুনয়ে উপেক্ষা করে সোজা ঘর থেকে বেরিয়ে আসে। শক্ত হাতে আঁকড়ে ধরা বিন্দুকে নিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটা দেয়। গ্রামের বাড়িগুলোর ওয়াশরুম সাধারণত বাইরে রাখা হয়, সে ব্যাপারে বিন্দুর সচেতনতা ছিল প্রবল। অর্ণ বিন্দুকে মাটিতে নামিয়ে দিল নির্জন এক কোণায়। বিন্দু দ্রুত আর চোখে চারপাশে তাকালো, ভাগ্যিস কেউ ছিল না আশেপাশে, না হলে মান সম্মান কোথায় গিয়ে ঠেকতো কে জানে। নিঃশ্বাস ফেলে নিজেকে গুছিয়ে নেয় সে। ভেতরে ভেতরে লজ্জা আর অস্বস্তির ঢেউ খেলে যায়। ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় নড়বড়ে বুক নিয়ে। বারান্দার এক কোণে ঠায় দাঁড়িয়ে ছিল মেহেদি। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটা যেন মুহূর্তে জমাট বাঁধা একটা দুঃস্বপ্ন হয়ে উঠল তার জন্য। অর্ণর দুহাতের আঁকড়ে ধরা বিন্দুর দেহ, ওর ভয়ে লজ্জায় জর্জর হয়ে থাকা, এই সব কিছু দেখে ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছিল সে। চোখে যেন আগুন জ্বলছিল মেহেদির। ঠোঁট কামড়ে ক্ষীণ গলায় বলল, এত মানুষ থাকতে অর্ণই কেন? কেন? তাকে কেউ কিছু বলছে না কেন? বিন্দুর উপর জোর করার অধিকার তো তার নেই। পাশেই দাঁড়িয়ে ছিল মারিদ। মেহেদির উত্তেজিত কণ্ঠে প্রথমে একটু চমকে গেলেও দ্রুত স্বর স্বাভাবিক করে বলে উঠল, স্বামী স্ত্রীর মাঝে বা ঢুকতে যাবে বলতো? স্বামী স্ত্রী? মারিদের কথাটা শুনে মেহেদির পায়ের নিচের মাটি সরে গেল যেন। বুক ধপ করে উঠল, চোখ কপালে উঠে গেল, কণ্ঠটা একদম শুকিয়ে গেল, ঠোঁট ফেটে চৌচির হয়ে এলো। কাপা গলায় ফিসফিস করে জিজ্ঞেস করল, মা, মানে কারা স্বামী স্ত্রী? মারিদ ভাই। মারিদ এবার একটু নরম সুরে মেহেদির কাঁধে হাত রাখল। চোখে ছিল গভীর সহানুভূতি, কিন্তু মুখে কঠিন সত্যের শব্দ। আমি বুঝতে পারি, তুমি বিন্দুকে ভালোবাসো। হয়তো শুধু পছন্দ না, ভীষণ ভালোবাসো। কিন্তু আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনো বলছি, তুমি মরীচিকার পেছনে ছুটছ। তুমি তাকে চেনার বহু আগে সে অর্ণর নামে রেজিস্ট্রি হয়ে গেছে। ওরা স্বামী স্ত্রী। মেহেদি, এখনো সময় আছে, নিজের মায়া থেকে বেরিয়ে এসো। শব্দগুলো কেমন যেন প্রতিধ্বনির মতো ফিরে ফিরে আসছিল মেহেদির কানে। ওরা স্বামী স্ত্রী, রেজিস্ট্রি হয়ে গেছে, মরীচিকা। চারপাশটা কেমন ঝাপসা হয়ে এলো তার চোখে। স্মৃতির গন্ধ ভেসে এলো বৃষ্টি ভেজা এক বিকেলে। বিন্দুর ম্লান হাসি, সেই ডোবার পাশে দাঁড়িয়ে চুপি চুপি কথা, নরম করে বলা, ধন্যবাদ।
সবকিছু মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মেহেদী কিছু বলল না। এক নিঃশব্দ কান্না ওর চোখের কোণে এসে জমা হলো। ঠোঁট নড়ল না, কিন্তু হৃদয়ের ভেতরটা যেন ফেটে গেল। ধীরে ধীরে পেছনে ফিরে দাঁড়ালো সে। কেউ বুঝতে পারল না কি ভেঙে গেল তার ভেতরে। দূরে কোথাও গ্রামের বাতাসে এক টুকরো শুকনো পাতার মতো উড়ে গেল তার নিঃশব্দ ভালোবাসা। রাত গভীর, কিন্তু বিন্দুর শরীর জ্বরে কাঁপছে, চোখ মুশকিলেই খোলা যায়। শরীর অসহায়, মাথা ভারী, এক রকম ম্লান। সে জোর করেও হুঁশে নেই, হালকা নিঃশ্বাস ফেলার মাঝে এক অলস অবস্থা। কিন্তু অন্য নিঃশব্দে ওর পাশে দাঁড়িয়ে আছে, যত্নে চোখে মমতা ঝরছে। কেউ বলতে পারে না বিন্দুর অস্থির শরীরের কপালে হাত বুলিয়ে সে কি ভাবছে। বিন্দুর পাশে বসা অর্ণ একদম নিথর, একটুও নড়াচড়া করে না, যেন সময় থেমে গেছে। বিন্দু হঠাৎ করেই কেঁপে ওঠে, অর্ণর উলুর কাছে মুখটা গুজে দেয়। তার দুই হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে অর্ণর কোমর, যেন এই আঁকড়ে থাকার মধ্যেই জীবনের সব ভরসা খুঁজে পাচ্ছে। অর্ণ মেয়েটিকে ছুঁল না, স্পর্শ না করেই খুব মৃদু, নরম গলায় বলে, ভয় পেও না, আমি আছি। তার শব্দগুলো যেন বিন্দুর হৃদয়ে একটা সুর তোলে, সেই সুরে জ্বরের আঘাত কিছুটা থেমে যায়। মীরা এসে থমকে দাঁড়িয়ে পড়ল দরজার সম্মুখে। স্থির চোখে তাকিয়ে আছে অর্ণ এবং বিন্দুর পানে। তার চোখে ছিল গভীর ভাবনার জট। তারপর সে সেখানে থেকে নিঃশব্দে সরে যায়। বিন্দু আর কিছু বলার সামর্থ্য হারিয়ে ফেলেছে, অর্ণের শরীরে আরো কাছে টেনে নেয়। অর্ণ চুপচাপ বসে থাকে, ওর চোখে মায়া আর শক্তি, মিথ্যে নয়, এক অদৃশ্য প্রতিজ্ঞা যেন ওর ভালো থাকার। ঘড়ির কাঁটা চলে, অর্ণ শুধু বিন্দুর পাশে থাকে, নিঃশব্দে সে যত্ন করে, পানি খাওয়ায়, ঠান্ডা কাপড় কপটে দেয়। বিন্দু ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়, আর অর্ণের মৃদু স্পর্শের মধ্যে সে শান্তির নিদ্রায় ডুবে যায়। রাতে গা কাঁপিয়ে জ্বর এলো বিন্দুর। জ্বর তখনই বিদ্যুৎ চমকের মতো বিন্দু কেঁপে উঠে অর্ণর কোলের দিকটায় মুখ বুজে ফেলে, দুই হাত দিয়ে আঁকড়ে ধরে অর্ণর কোমর। অর্ণ নিথর, নাড়াচাড়া নেই, একটুও না। কোনো প্রেমের কথা নেই, ভালোবাসার মিঠে শব্দ নেই। তবু যেন চারপাশে ঠাসা একটা ছাঘন নিরাপত্তা। অর্ণ আস্তে করে উঠে গিয়ে একটা তোয়ালে ভিজিয়ে এনে মেয়েটির কপালে রাখে। গরম পানি করে দেয়, ঘড়ি ধরে ওষুধ খাওয়ায়। তারপর মাথার পাশে বসে নিজের হাত রাখে বিন্দুর কপালে। বিন্দু কাঁপতে কাঁপতে কখন যে অর্ণর কোলে মাথা রেখে নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে, নিজেই জানে না। অর্ণ তাকিয়ে থাকে অনেকক্ষণ, নিঃশব্দে। তার মুখে কোনো হাসি নেই, কোনো স্পর্শের উষ্ণতা নেই, শুধু একটুখানি দীর্ঘশ্বাস বুকের ভিতর গর্জে ওঠে। একবার নিচু স্বরে ফিসফিস করে বলে, টিল, তুই আমার মতো মানুষের জন্য না, জানি। তুই এতটা নিঃস্বার্থ, নির্দোষ, আর আমি তবু তোকে বারবার আঁকড়ে ধরতে ইচ্ছে করে। ভুল জানি তুই, আমার জন্য একেবারে ভুল। কিন্তু সেই ভুলেই বেঁচে থাকার আশ্রয় খুঁজে পাই। তোকেই ছেড়ে যেতে চেয়েছি বারবার, তবু শেষ পর্যন্ত নিজের কাছে হেরে যাই। কারণ তুই ছাড়া আমি কিছুই না, আর তোকে সবচেয়ে বেশি চাই। সকাল না, এ যেন গাবে নামা একরাশ নরম আলো আর নিঃশব্দ বাতাসের আলতো ছোঁয়া। পাখিরা এখনো ডেকে ওঠেনি, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। তবু সেই নিঃশব্দ আলো এসে আলতো করে ছুঁয়ে গেছে ঘরের কোণ, পর্দার ফাঁক গলে পড়েছে বিন্দুর কপালের উপরে। বিছানায় ধীরে ধীরে চোখ মেলে মেয়েটি। মাথার ভেতরটা হালকা ঝিমঝিম করছে, শরীরটাও কেমন নরম আর নিস্তেজ, তবে জ্বরের তাপটা অনেকটাই কমে গেছে। কপালে টের পায়ে তোয়ালির শীতলতা, গলার নিচে পড়ে আছে একটা পাতলা চাদর। সেই চাদরের ওমে মিশে আছে এক নিঃশব্দ যত্নের গন্ধ। চোখ সোজা চলে যায় পাশে রাখা চেয়ারের দিকে। চেয়ারে হেলে বসে আছে অর্ণ। চোখ বন্ধ, দুই হাতের আঙুল একে অন্যের মাঝে নীরবে গাঁথা। গভীর এক স্থিরতা ছেয়ে আছে তার মুখজুড়ে। ঘুমিয়ে পড়েছে হয়তো, কিংবা জেগে থেকেও চোখ বুজে আছে নিঃশব্দে। বিন্দু এক মুহূর্ত কিছুই বুঝে উঠতে পারে না। সকাল সকাল নিজের রুমে অর্ণকে দেখে হতভম্ব হয়ে যায় সে। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে আর তক্ষুনি অর্ণর চোখ খুলে যায়। চোখাচোখি হতেই বিন্দু চমকে ওঠে। অর্ণর ধূসর রঙের নেত্র লাল হয়ে আছে, মুখটাও লালচে হয়ে লাগছে। কণ্ঠ কেঁপে ওঠে বিন্দুর। আপনি। শব্দগুলো তার ঠোঁট থেকে ঠিকঠাক বেরোয় না। স্বরটা নরম, লজ্জায় আর অপ্রস্তুতে মাখানো। অর্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মুখে কোন ভঙ্গি নেই, চোখে পরিচিত সেই গাম্ভীর্য। চুপচাপ এগিয়ে এসে বিন্দুর পাশে রাখা পানি ভর্তি গামলা শুভ্র কাপড়ের টুকরো গুছিয়ে দেয়।
বিন্দু তাকিয়ে থাকে, নিস্তব্ধ, অভিভূত। তারপর অর্ণ জানালার কাছে গিয়ে দাঁড়ায়, পেছনে ফিরে না তাকিয়ে বলে, ওষুধটা সকালে আবার খেতে হবে। টেবিলের উপর রাখা আছে, খেয়ে নিস। বিন্দু হালকা কণ্ঠে, একটু কাপা স্বরে জিজ্ঞেস করে, আপনি সারা রাতে এখানে ছিলেন? এক মুহূর্তের নিস্তব্ধতা। অর্ণ থেমে যায়, কিন্তু উত্তর দেয় না। না, হ্যাঁ, না, না, কোনো কৈফিয়ত নেই। শুধু পেছনে না ফিরেই গম্ভীর গলায় বলে, ঘর থেকে বেরোনোর দরকার নেই, রুহানিকে পাঠিয়ে দিচ্ছি। তারপর বড় বড় কদমে দরজার দিকে হাঁটে অর্ণ। ফট করে দরজাটা বন্ধ হয়। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। শুধু জানালার ফাঁক দিয়ে হালকা আলো এসে বিন্দুর চোখে পড়ে আর বিছানার চাদরে পড়ে থাকে অর্ণের রেখে যাওয়া নিঃশব্দ উষ্ণতা। বিন্দু স্তব্ধ স্থির হয়ে বসে থাকে। কপালে রাখা তোয়ালির ঠান্ডা ছোঁয়া আর বুকের ভিতর অদ্ভুত এক শূন্যত্ব, না বলা কিছু কথা, না বোঝানো একটা অনুভব। অর্ণর নিঃশব্দ যত্ন তাকে ছুঁয়ে যায়, অভিমান নয়, দাবি নয়, শুধু এক নীরব সহযাত্রী হয়ে।